শেষ করে না, এই প্রশ্নটার উত্তর দেন। না এই প্রশ্নটার উত্তর দেন। আচ্ছা, ছোট করে কি শুনে নেব? ছোট করে আপনি যখন কথা বলছেন আমি যখন আপনার কাছ থেকে সময় নিয়েই তো কথা বলছি। আপনি যখন বলছেন আপনি সামাজিকভাবে আপনি বলছেন সামাজিকভাবে আমি আসি ভাই, আমি আইনগত দিকটা কি একটু বলেন প্রশ্ন বলেন ছোট করে আইনগত দিকে কোথায় আসলে এখানে বাধা আছে? উনি নিজে এমপি অতি জরুরি সুপারিশ করেছেন, এই চিঠিটা এসেছে এবং সেখানে লেখা আনমেরিড এবং সেখানে লেখা আনমেরিড এসএসসি পাস, ঠিক আছে, এগুলো আছে এবং সেখানে যে প্রশ্নটা করেন ভাই আমাকে প্রশ্নটা করতে দেন, আপনি আপনার প্রশ্ন করবেন না, না এটা আমার টার্ম, না আপনার টার্মের উত্তর দেন না, আপনি এখানে সবচেয়ে বড় কথা এখানে কিছু ভুয়া কাগজ, না এর আগেও মামুনুল হক দ্বিতীয় বিয়ে করেছে, এই লোক দ্বিতীয় বিয়ে করেছে, এটা হলো বিয়েই না, ধরা পড়ার পরে কাগজ এনেছে এবং এরা জামাতের লোকজন বারবার ধরা পড়ে এবং বারবার বিয়ে করে, যারবার বিয়ে করে এরা এটা মুখস্থ, আপনারা মুখস্থ বিয়ে করছেন, আপনারা মুখস্থ বিয়ে করছেন, না এখানে বলা যাবে না, আপনি কথা দিচ্ছেন না, ভাই একটু শুনি যে বলা যাচ্ছে না, চাকরির যে কাগজ প্রকাশিত, উনি বলেছেন আমি এই ভয়ঙ্কর নেককার জন্য কাজ নিয়ে আমি তর্ক করতে চাচ্ছি না, আমি প্রথমেই বলেছি দাঁড়ান আবার কথা বলেন আপনি কথা বলেন, আমি কথা বলতে পারবো না, ভাই একটু শুনি, আপনি কথা বলেন, আমি ভাই আপনাকে আমি আপনাকে সিনিয়র সাংবাদিক মনে করি, আপনি এভাবে ইন্টারভিউ করলে আমি কথা বলতে পারবো না, আপনি আমরা আরে আমি কি আপনাকে প্রশ্ন করেছি, আপনি আমাকে প্রশ্ন প্রসঙ্গে 30 সেকেন্ডস সময় পাবো। না দেখেন আমি বলেছি, উনি বলেছেন, আমি বললাম আইনগত কি হয়েছে, উনি ব্যাখ্যা নিয়ে আসলেন দ্বিতীয় স্ত্রীর বিষয়, উনি আইনগত ব্যাখ্যা নিয়ে আসলেন একটা আবেদনপত্র, গভর্নমেন্ট ডকুমেন্ট হচ্ছে কাবিননামা, যে কাবিননামার মধ্যে প্রথম স্ত্রী সাক্ষী, আরে ধরেন রে ভাই আপনি যে বায়োডাটা, এটা কি গভর্নমেন্ট কোন ডকুমেন্ট, গভর্নমেন্ট কোন ডকুমেন্ট, এটা তো গভর্নমেন্ট ডকুমেন্ট না, গভর্নমেন্ট ডকুমেন্ট যে হলফ না এটা কাবিননামাটা, সেটা মিথ্যা প্রমাণ করেন আপনি বলেন 16 বছরের বয়সে কখন কাবিননামা হয়, 16 বছর কোন কাবিননামা হয়, এ মাহবুবারে কথা বলেন না, যখন উত্তরবঙ্গের যখন একজন কেন্দ্রীয় নেতার জন্য বিএনপির একটা অডিও ফাঁস হয়েছে যে 14-16 বছরের মেয়ে চাচ্ছে, ওটা নিয়ে ওনারা কথা বলেন না, ওটা ওনাদের গায়ে লাগে না, ওটা নিয়ে ওনাদের গায়ে লাগে না, এটা তো ভিডিও, আপনি এখানে আপনি বারবার বলেছেন, আপনি বারবার মুক্তিযুদ্ধ চেতনার কথা নিয়ে আসেন, আপনি যদি মুক্তিযুদ্ধ চেতনার কথা নিয়ে আসেন তাহলে নজরুল সাহেবদের মুক্তিযুদ্ধ সেটা সব বলেন। দেখুন এই যে ঘটনাটি, এটা আসলে আমাদের যে দেশের প্রশাসনের সামগ্রিক ব্যর্থতা এবং সাধারণ মানুষের যে স্বার্থপরতা ও লোভের উদাহরণ বলা যায়। আপনি দেখুন যে এরকম একটি ঘটনা ঘটে গেল এবং তখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে ছিলেন। আমার মনে পড়ে যে আপনারাও রিপোর্ট করেছেন, আমরাও রিপোর্ট করেছিলাম, প্রধান উপদেষ্টা কিন্তু সেখানে যাননি এবং যাননি তো বটেই, সেই সন্ধ্যায় বোধহয় তারা জুস নিয়ে একটি হাস্য তামাশা করছেন, এরকম একটা ছবিও এসেছিল মিডিয়ায়। তারা ভুলে গেছিলেন যে এখানে শিশুরা আছেন। তাদের অন্তর্বর্তী সরকারের ব্যাপারে অনেক অভিযোগ আমরা করি, অনেক সমালোচনা আমরা করি, এই নিষ্ঠুরতাও একটি স্মারক হয়ে আছে এবং এই কারণে যে এটা তো রাজনৈতিক সরকার ছিল না, তারা তো অতি দ্রুত এই ঘটনাটির একটা তদন্ত এবং যে একটা উদাহরণ স্থাপন করে যেতে পারতেন যে কোন কারণে। এবং দেখুন যে স্যার যেরকম বললেন যে হাই রাইজ বিল্ডিং তো সেখানে আরও হচ্ছে এবং ওই স্কুল তো সেখান থেকে সরেনি, যেখানে আপনার এরকম একটা ঘটনা বেদনাদায়ক ঘটলো সেখানে সেই স্কুল আবার থাকে কি করে। একদম শুধু সেই স্কুল নয়, ওখানে রানওয়ের আশেপাশের নতুন যে 3rd টার্মিনাল হয়েছে, আপনি দেখুন ওখানে বাউনিয়া বলে একটি জায়গা আছে, ওখানে তো এখন রীতিমতো আপনার প্রতিযোগিতা চলছে কে কত উঁচু ভবন করবেন। আপনি নিকুঞ্জে যেমন 6 তলা, সেটা কিন্তু মেনেছে লোকজন, কিন্তু অন্যদিকে এটা মানছে না। আপনার উত্তরা 3 নম্বর সেক্টর, 4 নম্বর সেক্টরে আমরা অনেক 12 তলা দেখি, একটা সময় কিন্তু 6টারও বেশি যাওয়া যেত না। তারপরে শুনলাম কেন 12 তলা হচ্ছে, কারণ কিছু নাকি ডান পাশে বাম পাশে 4 পাশে জায়গা ছেড়ে দিলে উপরের দিকে যাওয়া যাবে। তার জায়গা তো আপনি নিচে ছাড়ছেন, উপরের দিকে কি করে যাবেন? কারণ এটা তো একটা আপনার যেটাকে বলে ফ্লাইট পাথ, সেই জায়গায় আপনার কি করে এটা করছেন। আপনার মনে পড়বে 1985 সালে রোকসানা বলে একজন আমাদের পাইলট, প্রথম নারী পাইলট বিধ্বস্ত হয়ে মারা যান। আমাদের কথাশিল্পী সেলিনা হোসেনের যে কন্যা লাজিনা মুন্না, সেও কিন্তু
এই বিমান বিধ্বস্ত হয়ে বিমান বিধ্বস্ত হয়ে মারা যায়। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা কিন্তু আমাদের অনেকই আছে, এবং সেগুলো যদি এরকম জনবহুল জায়গায় হয়, জনবহুল জায়গায় তো হঠাৎ করে জনহীন করা যাবে না, কিন্তু নিয়ন্ত্রিত করা যাবে। বিশেষ করে আপনার বিমানবন্দরের আশেপাশে যেটা আন্তর্জাতিক নিয়ম নীতিমালা আছে, সেখানে আপনি কি করে বিশ্ববিদ্যালয়, স্কুল, হাসপাতাল, উঁচু ভবন তৈরি হচ্ছে, এটা দেখভাল করার দায়িত্ব কার? এবং সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা, এত বড় একটি ঘটনা ঘটে গেল, এত মর্মান্তিক ঘটনা ঘটলো, আমরা চাক্ষুষ করলাম যে মানুষের অসহায়ত্ব, সেখানে আগুনে ছেলেপেলেরা, অবুঝ আমাদের সন্তানেরা ওখানে পড়ে গেল। ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, আমাদের সেটাই হবে এই মর্মান্তিক ঘটনা থেকে সবচেয়ে বড় ধন্যবাদ শিক্ষা। ব্যারিস্টার আলম মাহমুদ রাসেল, একজন আইনজীবী। আপনি এতক্ষণ শুনছিলেন প্রত্যেকটা বিষয়। একটা দুর্ঘটনা ঘটে যাবার পর খুব তাড়াতাড়ি আমরা আসলে ভুলে যাই, আমরা গোল্ডফিশের মেমোরির মতো বাংলাদেশের মানুষরা সেটি আসলে মনে রাখি না। এই ঘটনারই কি সেটি কি ঘটলো, মাইলস্টোন যে ট্র্যাজেডি সেটিতে? এবং সেই সাথে আমি বলছিলাম যে সে সময় সরকারের পক্ষ থেকে একটা ক্ষতিপূরণ দেবার আশ্বাস দেওয়া হয়েছিল, যদিও যাদের সন্তান চলে গেছে সেটির তো আসলে ক্ষতিপূরণ হয় না। তাদের একজন গার্জিয়ান বলছেন যে এটা আসলে আমাদের জন্য লজ্জার যদি আমরা ক্ষতিপূরণটা আবার চাইতে যাই সরকারের কাছে। পুরো বিষয়গুলো নিয়ে আসলে কি বলতে চাইবেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্টকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, মাইলস্টোনে যে ঘটনাটা, এটা আমাদের জাতির বিবেককে নাড়া দিয়েছিল। 36টা জীবন চলে গিয়েছে। সেখানে কয়েকজন শিক্ষক ছিল, তারপর পাইলট ছিল, বেশিরভাগই শিশু ছিল। একটা শিশু স্কুলে যায় তার জীবনকে তৈরি করতে, সেখানে গিয়ে যদি তার জীবনকে দিতে হয়, এটার দায় কেউ এড়াইতে পারবে না। টপ টু বটম সবাইকে নিতে হবে। কারণ কি, আপনি দেখেন, এই যে দুর্ঘটনাটা ঘটলো, আমরা সবসময় দুর্ঘটনা হওয়ার পরে কিছুদিন এটা নিয়ে খুব লাভজাপ করি। একটা রিট হয়েছিল, রিটে 5 কোটি টাকা যারা নিহত আছে তাদেরকে দেওয়ার কথা, রুল জারি হয়েছিল। 1 কোটি টাকা যারা আহত তাদেরকে দেওয়ার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হলো 10 লক্ষ 5 লক্ষ টাকা করে দেওয়া হবে, কিন্তু আলটিমেটলি বিভিন্ন টপিকের নিচে পড়ে গিয়েছে। মানে 36টা জীবনের কোনো মূল্য নেই। এখন কথা হচ্ছে, আমরা তো এটার বিশেষজ্ঞ না, কিন্তু আমরা জনগণ হিসেবে যেটা মনে করি, এখানে এমফেসাইজ করতে হবে যে দুর্ঘটনাটা কেন হয়েছে, কী জন্য হয়েছে, এটাই কীভাবে ভবিষ্যতে দুর্ঘটনা না হয় সেটা। আমরা তো আমাদের 36টা জীবন হারিয়েছি, কিন্তু এখনও যে আজকে আমি, কালকে আপনি সেখানে যাবেন, হাঁটবেন, সেখানে আপনি দুর্ঘটনা পড়বেন না, এমন কোনো গ্যারান্টি আছে? আপনি পৃথিবীর উন্নত বিশ্বে যতগুলো, উন্নত বিশ্ব না, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যান, আপনি শ্রীলঙ্কায় যান, সে বন্দরনায়ক যে এয়ারপোর্টটা জনবসতি থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে। আপনি এই সিঙ্গাপুর, ছোট্ট একটা রাষ্ট্র বলে যে বিমান উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায়, সেখানে 22 কিলোমিটার দূরে তাদের বিমান বন্দর থেকে 22 কিলোমিটার দূরে হচ্ছে তাদের দেশগুলোতেই, মালয়েশিয়া থেকে শুরু সব করে দেশে। আপনি দেখেন সব দেশেই জনবসতিপূর্ণ এলাকা না, আর আমাদের শহরের মধ্যে এখানে তো আসলে জনবসতি এখন আপনি ছিল হয়তো না, প্রশ্ন বলতে পারেন 1940 সালে এই বিমানবন্দরটা তৈরি করা হচ্ছে, তখন তো জনবহুল ছিল না। কিন্তু আপনি তো জানেন আমাদের শহরটা কোন দিকে উন্নয়ন হচ্ছে। এটা পুরান ঢাকা, এটা নতুন ঢাকা। তো নতুন ঢাকা মানে জনবসতির দিকে হবে। গাজীপুর এবং এই দুইটা শহরের মাঝখানে তো আপনি করছেন, আপনি তো মাঝখানে করছেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের শহর যে উন্নয়নটা হচ্ছে কোন দিকে হচ্ছে, ডান দিকে হচ্ছে। তো তাহলে আমাকে মাথায় রাখতে হবে সেটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে, যে বিমানবন্দর যেখানে হচ্ছে সিভিল এভিয়েশন হয়, সেখানে আবার প্রশিক্ষণ সামরিক বিমানও সেখানে হয়। এটা তো কোনো দেশে নেই। আপনি পৃথিবীর উন্নত বিশ্বে যান, সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো হয় হচ্ছে মরুভূমিতে, উপকূলীয় এলাকায়। অথচ সামরিক, আপনি একটা শহরের মধ্যে পৃথিবীর মানে গণবসতি থেকে সবচেয়ে এই শহর, ঢাকা শহর, সেখানে আপনি প্রশিক্ষণ বিমান কেন্দ্রটা রাখলেন কোথায়? একটা রানওয়ে। আপনি চিন্তা করেন আপনি একটু, তাহলে এটা দায়টা কার? আপনি দেখেন ওখানে যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, প্রতিষ্ঠানগুলো তৈরি করা শুধুমাত্র অনেক জায়গাতে অনুমতি নিতে হয়, রাজুক থেকে অনুমতি নিতে হয়, সেখানে ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ আছে তাদের থেকে অনুমতি নিতে হয়, সেখানে আবার হচ্ছে আপনার এই সিভিল এভিয়েশন থেকে অনুমতি নিতে হয়। তাহলে এই যে স্কুলটা হলো, কোন অনুমতির জায়গাটা তারা নেয় না? তারা তো 3টে অনুমতি নিয়েছে। অনুমতিটা কারা দিল, কেন দিল? আপনি সেখানে একটা স্কুল করলেন, এত শিশু, সেটা আপনি অনুমতিটা কেন দিলেন? 3টা কর্তৃপক্ষ তো এটার জন্য দায়ী। তাহলে এখন কথা হচ্ছে, আমাদেরকে তো হচ্ছে বলা যায় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমাকে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে। এখন আবার যে হবে না এটা কোনো গ্যারান্টি নেই। এখনও প্রশিক্ষণ বিমান এই একই রানওয়ে ব্যবহার করছে। তো তাহলে আপনি সামরিক, আমাদের ক্যান্টনমেন্টটা এখানে আছে ঠিক আছে, কিন্তু আপনি সামরিক যে প্রশিক্ষণ কেন্দ্রটা এটাকে সরিয়ে ফেলেন। আমাদের আশেপাশে কি আর নেই? আপনি পূর্বাঞ্চলের দিকে যান, শত শত জমি এখনো ফাঁকা আছে, আপনি সেদিকে নিয়ে যান। কিন্তু আপনি দুটো যদি একসাথে করবেন, ভবিষ্যতে আরেকটু দুর্ঘটনা ঘটবে। এই জন্য আমরা দুর্ঘটনা ঘটার পর চিন্তা করি কি হয়েছে,
দুর্ঘটনা ঘটার পর, কিন্তু এরপরে যে ভবিষ্যৎ দুর্ঘটনা যেন না ঘটে সেটার জন্য আমরা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করি না। এজন্য আমি মনে করি এই আপনি দেখেছেন এই রিসেন্টলি একটা আদ্দিন যে হসপিটাল, যেখানে একটা দুর্ঘটনা ঘটেছে, সাথে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মাইলস্টোনকে এত বড় দুর্ঘটনা ঘটার পরে আপনি কি মাইলস্টোনকে বন্ধ করেছে স্কুলটা? একদম করেছে? করে নাই তো। মামলা হয়েছে, মামলা 1 বছর হয়েছে, এখনো পর্যন্ত মামলা তদন্ত প্রতিবেদনটা আসে নাই। তার মানে কি? জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাই। যখন ডিলে হবে অটোমেটিক ডিনাই হয়ে যাবে, এটা অটোমেটিকলি হয়ে যাবে। এই জন্য আমাদের মূল জায়গায় হাত দিতে হবে। আমরা তো সবসময় ওই হওয়ার পরে ক্ষতিপূরণ দিকে তাকাই, কিন্তু আমাকে দেখতে হবে ভবিষ্যতে যেন না হয় সেটার জন্য আমি কি পদক্ষেপ গ্রহণ করেছি। তো সুতরাং আগামী দিনের যে 1 বছর পূর্তি হচ্ছে, আমাদেরকে মূল জায়গায় এমফাসাইজ করতে হবে যে ভবিষ্যতে যেন এই দুর্ঘটনা না ঘটে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করেছি কিনা। এর তদন্ত আপনি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু এই তদন্ত কমিশন দিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ। যতক্ষণ পর্যন্ত ভবিষ্যতে যেন না ঘটে এটার জন্য আমি কোনো পদক্ষেপ গ্রহণ না করি। কিন্তু আমি মনে করি ভবিষ্যতে কোনো ঘটবে কিছু করবে না, এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আছেন তিনিও নিশ্চয়ই এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চান। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনার? আমি এর আগের প্রসঙ্গে একটু কারেকশন দিয়ে রাখি। কথা প্রসঙ্গে সেলিনা হোসেনের কন্যার নাম আমি বলেছিলাম লাজিনা মুনা, আসলে ফারিয়া লারা মারা গেছেন, মুনা বেঁচে আছেন। আমি দুঃখিত। আমরা তাদের সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আচ্ছা, যেটা বলছিলাম যে তারেক রহমান সাহেব যে রাজনৈতিক দল তাদের শরিকদের সঙ্গে বৈঠক করেছেন, এটা অবশ্যই ইতিবাচক, এবং তিনি নিজেই বলেছেন যে তিনি ভোলেন নাই যে রাজপথে যারা একসাথে ছিলেন। এবং আরও একটি খুব বোঝবার মতো একটা বিষয়, তিনি গুপ্ত বলে একটি রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ বিরোধিতা যাদের সঙ্গে এখন রাজনৈতিক বিরোধিতা তাকেও তিনি শনাক্ত করেছেন সরাসরি। যারা সংসদীয় বিরোধী দল তাদেরকেই আসলে তিনি গুপ্ত বলেছেন। এবং এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে যেই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে যে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে তরুণ ছাত্র সংগঠন ছিল, আমরা অনেক নেতাকেই জানি যে তারা শিবিরে ছিল এবং ছাত্রলীগে তারা গুপ্ত হিসেবে ছিল, নানানভাবে তারা আত্মপ্রকাশ করেছে। যখন প্রধানমন্ত্রীর মতো একটা জায়গা থেকে এই বিষয়টা সরাসরি স্পষ্ট করা হয়, তখন কিন্তু এক ধরনের রাজনৈতিক বর্ণনাও আমরা জানতে পারি যে হ্যাঁ, আমাদের মনে আছে, আমাদের স্মরণে আছে যে বিভিন্ন সময়ে আপনারা লুকোচুরি করেন, যেটাকে আরও সোজা বাংলায় বলে আপনারা মুনাফিকি করেন। কাজেই তার বার্তাটি পরিষ্কার। প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন যে মুনাফিকির রাজনীতির বিরুদ্ধে তাদের একটা স্পষ্ট অবস্থান আছে। এবং এটাও আরও ইতিবাচক যে যত ছোট দলই হোক না কেন তিনি গুরুত্ব দিচ্ছেন। যেই দল আকারে ছোট কিংবা কর্মীর সংখ্যায় ছোট, কিন্তু একই সমতলে সকলেই বসছেন। নওয়াজ ভাই, আপনার কাছে কি মনে হয় না যে যখনই আসলে নির্বাচন সামনে আসে তখনই ক্ষমতাসীন দলরা তাদের শরিকদের সব থেকে বেশি আসলে মনে করেন? এটা তো খারাপ কিছু না, নির্বাচন করা তো এবং জনগণের কাছে যাওয়ার জন্য অনেকে একসাথে যাওয়ার চেষ্টাটাও তো ভালো। বিএনপি তো বলতেই পারতো আমরা 2/3 আসন পেয়ে গেছি, এখন কাউকে আমাদের গুনবার কিছু নাই। এবং অনেকেই তো বলবার চেষ্টা করেন যে জামাতকেও নিষিদ্ধ করে দেওয়া দরকার, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েই গেছে। জামাতকেও যদি 71-এর প্রসঙ্গে নিষিদ্ধ করা যায় তাহলে জামাতও থাকলো না, আওয়ামী লীগই থাকলো না, বিএনপি একাই থাকলো। এই যে এটাও এক ধরনের ফ্যাসিবাদী মানসিকতা। কাজেই একা একা তো আসলে থাকা যায় না, কোথাওই থাকা যায় না। রাজনৈতিক দল যারা আছেন তারা আবার বলছেন যে অনেকেই চাচ্ছেন যে ক্ষমতার অংশীদার আসলে তারাও হতে চায়, এমন কথা জনাব তারেক রহমানের সামনে তারা বলেছেন। তারা এভাবে আসলে বলছেন যে আমরা আসলে এই যে শাসন করছেন তারা বিএনপি, সেই শাসনের ভারের অংশ হতে চান। এই বিষয়টা নিয়ে আসলে তারেক রহমান অবশ্য ক্ষমতা বা শাসন শব্দটি ব্যবহার করেন না, তিনি বলেন আমরা দায়িত্বে এসেছি। এবং দায়িত্ব পালন করবার চেষ্টা থেকে তো আসলে রাজনৈতিক দল তৈরি হয়। এবং এটাও খারাপ নয় যে রাজনৈতিক দলগুলো তারা তাদের দায়িত্বের এক ধরনের অংশীভাগ চাচ্ছেন, এবং এগুলো তো তাদের মধ্যে কথাবার্তা হবে। যদিও এই বৈঠকটি অনেকটা সৌজন্যমূলক ছিল, দেনা পাওনার বৈঠক ছিল না, কিন্তু আমরা এদিকে দেখি যে 11 দল, যেটা জামাত এবং তার এনসিপি সহ যে দলটি, তারা কিন্তু এক ধরনের দেনা পাওনার মধ্যে সরাসরি কথা বলছে যে স্থানীয় নির্বাচন সামনে হতে যাচ্ছে, সেটা জামাত একা করতে চাচ্ছে। এবং এটা নিয়েও হয়তো একটু টানাপোড়েন আমরা সামনের দিকে দেখতে পারবো। এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা যতই বিশ্লেষণ করি না কেন, রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের স্বার্থ দেখবে, এবং এটা মোটেই খারাপ কিছু নয়।
তারা ক্ষমতায় যেতে চাইবে বা দায়িত্বে যেতে চাইবে, তারা তাদের যে আদর্শ, তাদের যে উদ্দেশ্য, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মানুষের সামনে প্রকাশ করবে। মুশকিলটা হচ্ছে আমাদের অধিকাংশ রাজনৈতিক দল তাদের কি দর্শন, তাদের দৃষ্টিভঙ্গি হয়তো নিজেরাই তা জানে না। তাই এমপি একজনের ভিডিও প্রকাশ হয়ে যায়, সাতক্ষীরা 4-এর জামাতের এমপি সম্ভবত নজরুল সাহেব নাম, তার ভিডিও প্রকাশ হয়ে গেছে নাতনির বয়সী একজনের সঙ্গে। তিনি বলছেন যে এটি তার দ্বিতীয় স্ত্রী, যেটা আমরা এর আগেও মামুনুল হক সাহেবের কাছেও যখন তিনি ধরা পড়েন সেখানেও ছিল হয়তো দ্বিতীয় স্ত্রী। সেটা ঠিক আছে, তাদের ব্যক্তিগত জীবন যখন সামনে, কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে রাজনৈতিক সংস্কৃতির যে একটা খুবই দুরবস্থার দিকে আমাদেরকে চোখ নিয়ে যায়। যে রাজনৈতিক দলের নেতারা যখন তাদের এত গুরু দায়িত্ব তাদের কাঁধে, তারা নির্বাচিত হয়েছেন, তার এলাকার জন্য কি করছেন, আইন প্রণয়নের জন্য কি করছেন, কতখানি তারা মানুষের জন্য কাজ করছেন, সেই জায়গায় না গিয়ে এই ধরনের বিষয়গুলো সামনে চলে আসছে। তখন আমাদের রাজনৈতিক রুগ্ন অবস্থাটা আমরা বুঝতে পারি। এবং বিরোধী দলের যে অদক্ষতা আমরা দেখছি সংসদের ভেতরে, সরকারকে জবাবদিহিতার মধ্যে তারা আনতে পারছে না, এই ধরনের কাজে ব্যস্ত থাকলে বা বিয়ে শাদীতে ব্যস্ত থাকলে তারা পারবে কি করে? অসংখ্য ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার আল মামুন রাসেল, অনেকগুলো বিষয় নিয়ে মাহবুব আজিজ তিনি প্রসঙ্গ টেনেছেন। সেখানে আমি যে প্রশ্নটি রেখেছিলাম সেই প্রশ্নটি আপনার কাছেও রাখবো, যে শরিকদের সাথে নিয়ে বিএনপি যেভাবে রাজনীতি করছে, সেখানে জামাত তার শরিকদের নিয়ে কীভাবে রাজনীতি করছে, দুটো দলের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় পরিলক্ষিত হয়। সেই সাথে যে বিষয়টি মাহবুব আজিজ ভাই বললেন সেটি নিয়ে একটু বলি। স্বৈরাচার বিতরিত হওয়ার পর গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন, একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে আমরা আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম, অথচ আজ অনেকেই সেই আন্দোলনের দাবিদার হতে চায়, নাম বলতে চায় না, তবে গুপ্ত শব্দটি ব্যবহার করলে মানুষ তাদের চেনে। তিনি আরো বলেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের কোথাও দেখা যায়নি, আমরা তাদের অনেক খুঁজেছি, কিন্তু 5 আগস্ট স্বৈরাচার পতনের পর এই গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। তিনটি প্রশ্ন সমাপ্ত রেখেছে। উনি খুঁজেছে কোথায়? বাংলাদেশে, ঢাকায় নাকি লন্ডনে? এটা আগে আইডেন্টিফাই করতে হবে। অনেকে বলে, নিন্দুকেরা বলে যে আপনি খুঁজেছেন লন্ডনে, এই জন্য পান নাই। আপনাকে খুঁজতে হবে ঢাকাতে। আন্দোলন তো হয়েছে ঢাকাতে, আন্দোলন তো লন্ডনে হয় নাই। তাহলে আপনাকে খুঁজতে হলে ঢাকাতে খুঁজতে হবে। উনি যে ব্লেমটা দিল, এটা তো মানে আমাদের শব্দের রাজনীতি। দেখেন, আমরা এর আগে দেখতাম শেখ হাসিনা 17-18 বছর কোনো কিছু একটা টপিক ধাপাচাপা দেওয়ার জন্য নতুন একটা টপিক নিয়ে আসতো। যেমন এখন জুলাই মাস, জুলাই যে সনদ বাস্তবায়ন, এটা নিয়ে কথা হচ্ছে। এটাকে ধাপাচাপা দেওয়ার জন্য, যেহেতু প্রত্যেকটা টক শুধু জুলাই নিয়ে আলোচনা হচ্ছে, এটাকে ধাপাচাপার জন্য একটা নতুন টপিক লাগবে। রাজনৈতিক সহকারীরা আছে না ওনার, গুরুত্বপূর্ণ রাজনৈতিক সহকারীরা, তাদের পরামর্শে উনি গুপ্ত শব্দটা নিয়ে আসলেন। নাহলে জোটের মধ্যে এমন কি হইলো যে গুপ্ত নিয়ে ওনাকে বলতে হবে? উনি দুইটা ব্লেম করলেন, এক হচ্ছে এরা গুপ্ত ছিল, দুই হচ্ছে এরা আন্দোলনে কোথাও ছিল না। কি বলে এ কথা যদি আপনি বলেন, এটা তো শিশুও হাসবে, শিশুও হাসবে। যে দল 17-18 বছর তাদের 11 জন শীর্ষস্থানীয় নেতা তারা জীবন দিয়েছে, যে দলের প্রায় 930 জন শহীদ হয়েছে 17-18 বছর, যে দলকে সর্বশেষ কামড় দেওয়ার জন্য বলেছেন গত 17 বছর এই দলের কাউকে দেখা যায়নি। এই তো বিষয়টা এখানে। এটা যদি আপনি বলেন, এটা তো আপনার জায়গা থেকে যায় না, আপনার জায়গা থেকে যায় না। ওনার মা যখন এই মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা দিয়েছেন, সেই দিন শহীদ হয়েছে কে? মালিবাগে কি বলে শিবিরের সাথী একজন শহীদ হয়েছে, ঘোষণা দিয়েছে বেগম জিয়া। মানে আপনি যদি এরপর এটা বলেন একদিনে 100 জন মারা গিয়েছে, এমনও রেকর্ড তো আছে। এখন আপনি গত 17-18 বছর শিবির পরিচয় দিয়ে মানে হত্যাযোগ্য করা হতো, আপনি ছাত্রদল বললে তাকে হত্যা করতো না, আর তখন শিবির বললে আপনি তাকে হত্যাযোগ্য করা বৈধ ছিল। আপনি কাউকে হত্যা করবেন, বিশ্বজিৎ না সে শিবির করে, তার মানে তাকে মারা যায়। আপনার সেই শিবির করে, তার মানে তাকে মারা যায়। তার মানে একটা দল এত ভিক্টিমাইজ হয়েছে। জুলাইতে সর্বশেষ দিন, যে পতনের 2 দিন আগে শেখ হাসিনা নিষিদ্ধ করে গিয়েছে, আর শেখ হাসিনা প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা থেকে দেখেছে এই আন্দোলনটা কারা পরিচালনা করছে। এখন আপনি যদি এ কথা বলেন, এই যে নেতৃবৃন্দ, জামাতের যে নেতৃবৃন্দগুলো, মাহমুদুর রহমান সাহেব আমাদের সরকার প্রথম ক্ষমতা আসার পরে যখন সাংবাদিকদের সাথে একটা প্রোগ্রাম, মাহমুদুর রহমান সাহেব সেদিন বক্তব্য বলেছিলেন যে আপনি 17 বছর ছিলেন না, আপনি জানেন না বাংলাদেশে কি হয়েছে। তখন আমার কথাটা বিশ্বাসযোগ্য মনে হয় না মাহমুদুর রহমান সাহেবের। কিন্তু এখন আমাদের প্রধানমন্ত্রীর কথাটা শুনে আমার কাছে মনে হচ্ছে মাহমুদুর রহমান শরীক বলেছেন। আপনি তো দেখেন না 17-18 বছর কি বাংলাদেশে কি হয়েছে, কত ভয়ঙ্কর অবস্থা হয়েছে। যাদেরকে আপনারা বলছেন তারা গুপ্ত ছিল, গুপ্ত কোন দলের ছিল না? নজরুল বিশ্ববিদ্যালয় গতকাল আপনি দেখেছেন, নজরুল বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করেছে, যে কমিটিতে যিনি আপনার এই ছাত্রলীগের সহসভাপতি, উনি হয়েছেন এই ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাকে বলা হয়েছে আপনি এই কাজটা কেন করলেন, বলে যে আমি তো হচ্ছে কৌশলের কারণে আমি ছাত্রলীগে ছিলাম।
তো ওইটা গুপ্ত না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 135 জন কমিটি ঘোষণা করেছে, তার মধ্যে প্রায় 41 জনের মতো পাওয়া গেছে যারা ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ছিল। এটা কি গুপ্ত না? আপনি ফরিদপুর মেডিকেল কলেজে 75% এই সদস্য বিশিষ্ট কমিটি, সেখানে সবগুলো দেখা ছাত্রলীগের কমিটিতে ছিল, বলেছিল যে আমাদের উপায় ছিল না, এই জন্য আমরা করেছি। সেটা কি গুপ্ত না? তাহলে আপনি গুপ্ত বলতে কি বলতে চান? আমি একটু পরের প্রশ্নে যেতে চাই বিরতির আগে। জি, আমি প্রধান আমাদের বিএনপির এখন বর্তমান আছে, আমি ওই দিন একটা বিএনপির একজন এমপি সাথে করছিলাম, উনি আমাকে বললো, দেখেন পার্সোনালি আমাকে বলতেছে, আমার কাছে মনে হয় যে ছাত্রদের সভাপতি রাকিব, সে ওনাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিল, আমার কাছে মনে হয় যে শিবিরের গুপ্ত। তার মানে একটা ছাত্র দলের সভাপতি মানের মানে ওনারা তো কয়দিন পর ওনাদের ছায়া দেখলে ভয় পাবে যে কে গুপ্ত, ডানে গুপ্ত নাকি বামে গুপ্ত। আমি একটু আসি সাতক্ষীরার একজন এমপির প্রসঙ্গ টেনে, যে ঘটনাটি ঘটে গেছে, যেটা নিয়ে খুব আলোচনা চলছে গোটা দেশে, মগবাজারের একটি হোটেলে একটি মেয়েকে নিয়ে, সেটি নিয়ে একটু বলতে চাইছিলেন। মাহবুব আজিজ ভাই বলছিলেন যে রাজনৈতিক সংস্কৃতির একটা দুরবস্থা প্রকাশ পাচ্ছে জামাতের, সেটি নিয়ে আসলে আপনি কি বলতে চাইবেন? প্রথম কথা হচ্ছে এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে যদি সামাজিক, আমি তো একটা আইনজীবী, আমাকে আইনি দিক থেকে চিন্তা করতে হবে, আবার সামাজিক দিক থেকে, যেহেতু সামাজিক জীব, সামাজিক দিকে চিন্তা করতে হবে, আবার একটা ধর্মীয় দিকেও চিন্তা করতে হবে। যদি আমি সামাজিক দিকে দিয়ে চিন্তা করি তাহলে আমি বলবো এটা একটা অনৈতিক কাজ হয়েছে, এটা কোনো ধরনের সুযোগ, কারণ ইসলামের একটা বিধান আছে কুফু, মানে আপনি যদি বিয়ে করেন, যদিও প্রকাশ হয়েছে উনার দ্বিতীয় স্ত্রী, বিয়ে করেন, বিয়ের একটা কুফু মিলাইতে হয়, মানে বয়সের একটা কুফু আছে, সামাজিকতার একটা কুফু আছে। ইসলামী দলের একজন এমপি হিসাবে এটা আপনার সাথে সামাজিকভাবে কখনো যায় না। শরীয়তে অনেক বিধান আছে, হালাল হলেও অনেক কিছু তাইয়েব না, শরীয়তের একটা বিধান বলে অনেক কিছু হালাল। যেমন হচ্ছে একজন আলেম, যেমন আহমদুল্লাহ সাহেব 3/4 পরে হালাল, কিন্তু উনি যদি 3/4 পরে হাঁটে, আমরা কি এটাকে ভালোভাবে দেখবো? কখনো দেখবো না। কারণ উনি আহমদুল্লাহ সাহেব। আমি যদি পড়ি আমাকে কিছু বলবে না, মাহবুব ভাই পড়লে কিছু বলবে না, কারণ শরীয়তে কোনো লঙ্ঘন হয় নাই। শরীয়তের লঙ্ঘন না হলেও সামাজিকভাবে এটা ওনার সাথে যায় না। আমি মনে করি জামাতের পক্ষ থেকে ওনার অ্যাকশন নেওয়া উচিত। আমি মনে করি জামাত যদিও বিবৃতি দিয়েছে, তারা তদন্ত করছে, তারা এর আগেও সাংবাদিকদের মারার তদন্ত করে তারা কিন্তু বহিষ্কার করেছে। আমি বিশ্বাস করি জামাত তাদের যে দলের যে ইমেজটা নষ্ট করেছে এই জন্য ওনারা পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এবার আইনি দিক থেকে যদি আমি তাকাই, উনি এটা ওনার দ্বিতীয় স্ত্রী, আইনিভাবে নিয়ম হচ্ছে, আমাদের আইনি হচ্ছে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। ওনার যে কাবিননামাটা আমরা দেখেছি, সে কাবিননামার মধ্যে কিন্তু প্রথম স্ত্রী সাক্ষী হিসাবে আছেন, তার মানে প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছেন। এবং আমরা যে ভিডিওগ্রাফি প্রথম স্ত্রীর বক্তব্য শুনলাম, দ্বিতীয় স্ত্রীর যে বক্তব্য শুনলাম, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে অনুমতি নিয়ে বিবাহ করেছেন। সুতরাং আইনগতভাবে এখানে কোনো অপরাধ নেই। কিন্তু যারা ভিডিও করেছে, মব করেছেন, আপনি দেখেছেন যারা মব করেছে, ভিডিও করেছেন, এরা আইনগতভাবে এরা করতে পারে না। এরা যদি এভাবে করে, কালকে আমি আপনি আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আপনারাও আপনার হাজবেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় যান, কোথায় কখন কে ভিডিও করে, আমি কি সবসময় আমার কাবিননামা নিয়ে ঘুরবো নাকি গলায় ঝুলিয়ে রাখবো? এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। যারা ভিডিও করেছে, আপনি দেখেন যারা ভিডিও করে তারা কত উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটা, প্রথমে যে ভিডিওটা ওনারা আপলোড করলো, প্রথমে ভিডিওটা 2023 সাল সব অ্যাড করে দিলেন, মানে যে ভিডিওর মধ্যে 2023 সাল, মানে 23 সালের ঘটনাটা দেখানোর জন্য। কিন্তু পরবর্তীতে যখন বলা হলো এটা এআই, কারণ স্ক্যানিং যে বিভিন্ন এইগুলো আছে, তারা দেখেছে এখানে এআই কিছু যুক্ত করা আছে। এআই মানে কিছু জিনিসকে অ্যাড করেছে তারা, যেমন এটা, আবার কিছু ভিডিওকে একটু উল্টাপাল্টা করে এআই করেছে। তখন যখন বলা হচ্ছে এটা এআই, তখনই তারা আরেকটা ভিডিও আপলোড করেছে। সেই ভিডিওর মধ্যে তারা দেখাচ্ছে উনি পার্লামেন্ট সদস্য, ওনার একটা আইডি কার্ড দেখাচ্ছে। তার মানে কি পার্লামেন্ট সদস্য উনি কখনো হয়েছে 26 সালে? তার মানে রিসেন্টলি উনি যে ঘটনা, উনি যে বলেছেন ওনার এখানে ওনার যে ড্রাইভার, যিনি আগে ওনার ড্রাইভার ছিল ব্যক্তিগত, সে হচ্ছে তার ওই যে দ্বিতীয় স্ত্রীর মামা ছিলেন, তার সাথে পারিবারিক একটা দ্বন্দ্বের বিষয় উনি ব্যাখ্যা দিয়েছেন। উনি ব্যাখ্যা দিয়েছেন যে বাইরে আপনি দেখেছেন যে ভিডিওটাতে ঢুকা হচ্ছে, দরজা ভেঙে কিন্তু ঢুকা হয়নি, দরজা ভেঙে কিন্তু ঢুকা হয়নি, স্মুথলি দরজা খুলেছে, ঢুকেছে ওই ওনার যে ব্যক্তিগত সহকারী। এবং ব্যক্তিগত সহকারী অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে যে তাকে সেভ করার জন্য যখন ঢুকলেন তখনকার বিবৃতিগুলো নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, আমি শুনেছি। এখন কথা হচ্ছে, আমরা তো কয়েকদিন আগে উপজেলা সেক্রেটারি বিএনপির একজনকে এইভাবে শর্ট প্যান অবস্থা তাকে ভিডিও করা হয়েছে। পরবর্তী সাংবাদিক সম্মেলন করে বলেছেন আমাকে করে হুট করে আমার সামনে আসে, আমি হয়ে গিয়েছে। হঠাৎ করে একটা মানুষের সামনে যে কোনো একটা পরিবেশে যে কোনো অবস্থায় কোন কথা বলবে সেটা কিন্তু আসে না। এবং যারা ভিডিও করেছে ফুল ভিডিওটা কিন্তু তারা ছাড়ে না, তাদের যতটুকু অংশ ছাড়া দরকার তারা সেটা করেছে। নেত্রকোনার এমপির কিন্তু আপনি দেখেছেন নির্বাচনের কয়েকদিন আগে নেত্রকোনা এমপির একটা ভিডিও হয়েছে, পরবর্তী উনি এমপিও হয়েছেন। এখন বিষয় হচ্ছে জামাতের মতো একটা ইসলামী দল, সাদা কাপড়ে যেমন একটু দাগ পড়লে দেখা যায়, জামাত যেহেতু একটা ইসলামী দল, তারা নীতি নৈতিকতার কথা বলে, তাদের জায়গায় এটা কখনো অ্যালাউড না। যদিও আইনগত এবং শরীয়তগত এটা আইনগতভাবে এটা বৈধ, শরীয়তগতভাবে শরীয়তের কোনো বয়সের কোনো লিমিটেশন নাই যে কত বছর বয়সে। আমাদের দেশে অনেকে আছে, হুমায়ুন আহমদ সাহেব 33 বছর ছোট একে বিয়ে করেছে, আমাদের দেশে অনেক আছে।
এবং অনেক বড় আলেমও আছে অল্প বয়সে বিয়ে করা। এটা আইনগত কোনো নাই, শরীয়তগত কিন্তু সামাজিকগতভাবে এটা কখনো চায় না। মাহফুজ ভাই, আপনি রাজনৈতিক সংস্কৃতির দুরবস্থা নিয়ে কথা বলছিলেন, সেই প্রসঙ্গে মন্তব্য করতে চাইবেন? জি, দেখুন, রাসেল সাহেব যে কথাগুলো বললেন আমি একটু টুকে রেখেছি। এক নম্বর হচ্ছে যে লন্ডনে খুঁজেছেন কিনা গুপ্ত তারেক রহমান সাহেব। আসলে নেলসন ম্যান্ডেলাও তো 26 বছর জেলে ছিলেন, কারণ সবাইকে যে একদম, এবং আমাদের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে অবরুদ্ধ ছিলেন, কিন্তু মূল জায়গাতেই যে নেতাকে উপস্থিত থাকতে হয় এবং সেখানে গুলির সামনে দাঁড়িয়ে থাকতে হয়, এইটা খুবই পুরাতন ধারণা। এবং তারেক রহমান সাহেব কিন্তু পুরো আন্দোলনে শুধু না, সবাই জানেন যে তিনি কিভাবে সংযুক্ত ছিলেন। এবং মাহমুদুর রহমান সাহেব যখন বললেন আপনি কিছু জানেন না, তখনই মনে হয়েছে আসলে তিনিও এক ধরনের গুপ্ত হয়েই আসলে এই কথাগুলো বলেছেন। কাজেই তারেক রহমান সাহেব যেটা বলেছেন একেবারেই খুবই সরাসরি কথা, এবং এটা সেই জায়গাতেই গুপ্তকে গুপ্ত হিসেবে চিহ্নিত করাটা, এবং তাহলে তাদের নিজেদের রাজনীতিটাও আরও পরিষ্কার হয়। এবং আপনি দেখুন, এই যে জামাতের সাতক্ষীরা 4-এর এমপির যে ঘটনাটি হয়েছে, এটাও তো একটি গুপ্ত ঘটনা প্রকাশ্যে এলো। অর্থাৎ গুপ্ত তারা বিভিন্নভাবে থাকে, কখনো আওয়ামী লীগের বেশে, কখনো বিএনপির মধ্যে, কখনো বা হোটেলে। এখন আপনি যুক্তি দিচ্ছেন কি এটা হচ্ছে আইনগত কোনো অসুবিধা নাই, শরীয়তেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, আইন আর শরীয়ত দিয়েই যদি সব চলে, একটা নৈতিকতা, একটা সামাজিকতা বলে তো একটা ব্যাপার আছে। আপনি একজন এমপি, আপনি গিয়ে আপনার বয়স 72, আপনি 16 বছরের একটা কিশোরীর সাথে, যে আপনার নাতনির বয়সী, পাশে বসে আপনি কিভাবে কথা বলছেন, কি করছেন, এগুলো তো আমরা ভিডিওতে দেখেছি। এবং ধরা পড়ার পরে যখন তাকে এইভাবে বলা হচ্ছে, এই আপনি কি আপনি জামাতের, এটা কি কোনো এমপির সাথে কথা বলার ওই সুযোগটা আপনি কেন করে দিচ্ছেন? এবং আপনি উদাহরণ দিচ্ছেন হুমায়ুন আহমেদের। হুমায়ুন আহমেদ যখন বিয়ে করেন বা সম্পর্ক হয়, তখন তার বয়স 49 বছর বয়সে একজন মানুষ আর একজন 72 বছর বয়সের মানুষের সাথে আপনি তুলনা করে দিলেন। এবং হুমায়ুন আহমেদ কোন হোটেলে ধরা পড়েছিলেন? আপনি একটা উদাহরণ দিলেই হলো। আপনি একজনকে সহি প্রমাণ করবেন এবং সাথে সাথে আরও কিছু আবর্জনা এনে সামনে দাঁড়া করাবেন। আপনি রাজনৈতিক যে আবর্জনাকে আবর্জনা বলতে হবে। এই যারা অযোগ্য, যারা 3 থেকে 6% ভোট, যারা লাভ দিয়ে 36% নেয়, এই সবই হচ্ছে তাদের মূল চেহারা। আপনি দেখুন, এটা যদি আজকে কোনো বিএনপির নেতার হতো কিংবা কোনো বাম দলের নেতার হতো, তাদেরকে কি বলা হতো? নাস্তিকরা তো এই কাজই করবে। কথায় কথায় ধর্মকে যখন আনা হয়, এখন তারা বলছে আমাদের সাদা জামায় কালো পড়ছে। আচ্ছা, সাদা জামাটা কোথায় হলো? আপনি যখন এই 72 বছর বয়সে এই ঘটনা ঘটবেন, আপনি তারপরে তাকে সাদা বলবেন? এটা তো ধরা পড়েছে, আর যা ধরা পড়েনি। আপনি জিসান বলে একটি ছেলে কয়েকদিন আগে ধরা পড়েছিল শিবির, বা এটা নিয়েও আমরা সংসদে আলোচনা শুনেছিলাম। আসলে যা ধরা পড়ে, যা সামনে আসে, তখন তারা শরীয়ত নিয়েছে। শরীয়তে তো আরও 2খানা বিবাহ করা যাবে। তাহলে উনি 90 বছর বয়সেও যখন এই কাজ করবেন, আপনারা বলবেন না এটা শরীয়ত সম্মত। ভাই, একটা সামাজিকতায় আসুন, রাজনৈতিক দায়িত্ববোধে আসুন। রাজনৈতিক দায়িত্ববোধ আপনারা এড়িয়ে 1971-এর মুক্তিযুদ্ধে পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন। তখনও আপনারা শরীয়ত এবং আইন বিরুদ্ধে অনেক কিছুই এনেছেন। আপনারা যখনই যার বিরুদ্ধে দাঁড়ান, যখন মানবিকতার বিরুদ্ধে দাঁড়ান, তখনও আপনারা শরীয়ত আনেন। এবং এই ভদ্রলোক সাতক্ষীরা 4-এর এমপির অনেক ভিডিও দেখলাম, নারীর পোশাক নিয়ে কথা বলছেন, নারী কিভাবে চলাফেরা করবেন সেগুলা বলছেন। আজকে তিনি নারীকে নিয়ে ওখানে কিভাবে যাচ্ছেন তাহলে? এবং সেটা কোন জায়গায়? তার মতো একটা মানুষ সেখানে যায় কি করে? এবং ওই ব্যাপারটা হচ্ছে, এখন আপনি বলতে পারেন যে আপনারা কি ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাস করবেন না? আপনি তো শুধুমাত্র একটা সাধারণ ব্যক্তি আর নন। তো সেখানে আমি যেটা বলতে চাচ্ছি, এইভাবে ধামাচাপা দেওয়ার রাজনীতির মানে হচ্ছে জামায়াতের রাজনীতি। আমরা ধামাচাপার নতুন আরেকটি রূপ রাসেল সাহেবের মুখে শুনলাম। রাসেল, নৈতিকতা, সামাজিকতা, শরীয়তের দোহাই দিয়ে রাজনৈতিক আবর্জনাকে, আমার কাছে যেটা মনে হলো, মাহবুব ভাই যে বক্তব্যটা দিলেন, এটা পুরো মুখস্থ একটা বক্তব্য দিয়েছেন। আমি কিন্তু শুরুতে প্রথমে সামাজিকভাবে বলেছি এটা অনৈতিক, আমি বলেছি নীতি বহির্ভূত, তাকে বহিষ্কার করা উচিত আমি বলেছি। তাহলে আমি শুধুমাত্র, যেহেতু এখন আইনজীবী, আমি আইন এবং ধর্মীয় দিক থেকে এখনো পর্যন্ত উনি কোনো একটা শব্দ বলে নাই যে আইনগতভাবে এটা অবৈধ ছিল, ধর্মীয়গতভাবে এটা ছিল বলে নাই। কিন্তু আমি সামাজিকগতভাবে আমি কিন্তু বারবার বলেছি, সামাজিক এটা কোনো মতে যায় না, কোনো মতে যায় না। তারপরে দেখেন আমি শেষ করি মাহবুব ভাই,
এটা শেষ করে না, এই প্রশ্নটার উত্তর দেন। না এই প্রশ্নটার উত্তর দেন। আচ্ছা, ছোট করে কি শুনে নিব? ছোট করে আপনি যখন কথা বলছেন আমি যখন আপনার কাছ থেকে সময় নিয়েই তো কথা বলছি। আপনি যখন বলছেন আপনি সামাজিকভাবে আপনি বলছেন সামাজিকভাবে আমি আসি ভাই, আমি আইনগত দিকটা কি একটু বলেন প্রশ্ন বলেন ছোট করে বাবু ভাই, ছোট করে আইনগত দিকে কোথায় আসলে এখানে বাধা আছে? উনি নিজে এই এমপি অতি জরুরি সুপারিশ করেছেন, এই চিঠিটা এসেছে এবং সেখানে লেখা আনমেরিড এবং সেখানে লেখা আনমেরিড এসএসসি পাস, ঠিক আছে, এগুলো আছে এবং সেখানে যে প্রশ্নটা করেন ভাই আমাকে প্রশ্নটা করতে দেন, আপনি আপনার প্রশ্ন করবেন না, না এটা আমার টার্ম, না আপনার টার্মের উত্তর দেন না, আপনি এখানে সবচেয়ে বড় কথা এখানে কিছু ভুয়া কাগজ, না এর আগেও মামুনুল হক দ্বিতীয় বিয়ে করেছে, এই লোক দ্বিতীয় বিয়ে করেছে, এটা কোনো বিয়েই না, ধরা পড়ার পরে কাগজ এনেছে এবং এরা জামাতের লোকজন বারবার ধরা পড়ে এবং বারবার বিয়ে করে, বারবার বিয়ে করে, এরা এটা মুখস্থ আপনারা মুখস্থ বিয়ে করছেন, আপনারা মুখস্থ বিয়ে করছেন, না এখানে বলা যাবে না, আপনি কথা দিচ্ছেন না, ভাই একটু শুনি যে আইনগত চাকরির যে কাগজ প্রকাশিত, উনি বলেছেন আমি এই ভয়ঙ্কর নেককার জন্য কাজ নিয়ে আমি তর্ক করতে চাচ্ছি না, আমি প্রথমেই বলেছি দাঁড়ান আবার কথা বলেন আপনি কথা বলেন, আমি কথা বলতে পারবো না, ভাই একটু শুনি, আপনি কথা বলেন, আমি ভাই আপনাকে আমি আপনাকে সিনিয়র সাংবাদিক মনে করি, আপনি এভাবে ইন্টারভিউ করলে আমি কথা বলতে পারবো না, আপনি আমরা আরে আমি কি আপনাকে প্রশ্ন করেছি, আপনি আমাকে প্রশ্ন প্রসঙ্গে একটু 30 সেকেন্ডের সময় পাবো। না দেখেন আমি বলেছি, উনি বলেছেন, আমি বললাম আইনগত কি হয়েছে, উনি ব্যাখ্যা নিয়ে আসলেন দ্বিতীয় স্ত্রীর বিষয়, উনি আইনগত ব্যাখ্যা নিয়ে আসলেন একটা চাকরির আবেদনপত্র, গভর্নমেন্ট ডকুমেন্ট হচ্ছে কাবিননামা, যে কাবিননামার মধ্যে প্রথম স্ত্রী সাক্ষী, আরে ধরেন রে ভাই, আপনি যে বায়োডাটা, এটা কি গভর্নমেন্ট কোন ডকুমেন্ট? গভর্নমেন্ট কোন ডকুমেন্ট? এটা তো গভর্নমেন্ট ডকুমেন্ট না, গভর্নমেন্ট ডকুমেন্ট যে হলফ না, এটা কাবিননামাটা সেটা মিথ্যা প্রমাণ করেন আপনি বলেন 16 বছরের বয়সে কখন কাবিননামা হয়? 16 বছর কোন কাবিননামা হয়? এ মাহবুবারে কথা বলেন না, যখন উত্তরবঙ্গের যখন একজন কেন্দ্রীয় নেতার জন্য বিএনপির একটা অডিও ফাঁস হয়েছে যে 14-16 বছরের মেয়ে চাচ্ছে, ওটা নিয়ে ওনারা কথা বলেন না, ওটা ওনাদের গায়ে লাগে না, ওটা নিয়ে ওনাদের গায়ে লাগে না, এটা তো ভিডিও, আপনি এখানে আপনি বারবার বলেছেন, আপনি বারবার মুক্তিযুদ্ধ চেতনার কথা নিয়ে আসেন, আপনি যদি মুক্তিযুদ্ধ চেতনার কথা নিয়ে আসেন তাহলে নজরুল সাহেব যে মুক্তিযুদ্ধ সেটা সব